আসসালামু আলাইকুম। নাবা টেকওয়ার্ল্ডের উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপর নির্মিত ধারাবাহিক ভিডিও টিউটোরিয়ালের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিংয়ের এই ভিডিওগুলোতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের ধারাবাহিক যে সি প্রোগ্রামের ক্লাস, এখানে আরেকটা নতুন প্রোগ্রাম তৈরি করা শিখব। এবং আমরা যে কাজটা মূলত করছি সেটা হচ্ছে, আমরা এর আগে যে অ্যালগরিদম ফ্লোচার্ট শিখেছিলাম সেই অ্যালগরিদম ফ্লোচার্টগুলোর ধারাবাহিকতা মেনেই আমরা এখানে সি প্রোগ্রামটা প্র্যাকটিস করছি। গত পর্বে আমরা পার্ট 12কে কপি করেছিলাম, যে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করা অ্যালগরিদম ফ্লোচার্ট দেখেছি, এবং তার হচ্ছে সি প্রোগ্রামটা তৈরি করা আমরা গত পর্বে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পার্ট 13, যেটা কোনো একটা বর্ষ বা সাল লিপ ইয়ার কিনা সেটা নির্ণয় করা সি প্রোগ্রামটা আমরা তৈরি করা দেখবো। এর আগে আমরা এটা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট দেখেছি, এবং আমরা একটু অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা এখানে ওপেন করলে এই যে তোমাদের জন্য এই যে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এটা ওপেন করে সামনে রাখলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় যে কীভাবে আমরা পুরো কাজটা করব। তো আমি আমার যে কোড ব্লক সফটওয়্যার এটা ওপেন করেছি, ফাইল থেকে নিউতে গেলাম, একটা এমটি ফাইল নিলাম, প্রথমে ফাইলটাকে সেভ করে ফেলি। সেভ ফাইল অ্যাজ, আজকের প্রোগ্রামটার নাম দিচ্ছি হচ্ছে কোড 6। ওকে, আমরা প্রথমে হ্যাশ ইনক্লুড stdio.h এটা দিব। আচ্ছা, আমি প্রোগ্রামের শুরুতে একটু তোমাদেরকে বলি, গত পর্বের প্রোগ্রামটাও একটু আমাদের কমপ্লেক্স ছিল বলতে যারা একদম নতুন বা প্রোগ্রামিং প্র্যাকটিস করে না তাদের জন্য হয়তো কিছুটা কমপ্লেক্স মনে হতে পারে, বাট একবার তুমি দেখে ফেললে বা বিষয়টা একবার মাথায় ধরে গেলে মনে যে এটা কোনো ব্যাপারে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য এইভাবে লিখতে হয়। মানে আসলে তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা এটা তো তুমি এমনিতে বের করতে পারো, জাস্ট কম্পিউটারের ভাষায় কীভাবে করতে হয় সেটা তুমি ওই লিখার জন্য ওই শব্দগুলো লিখেছি দেখে হয়তো একটু কঠিন মনে হতে পারে কারো কাছে। তো যাই হোক, আমরা আজকে আরেকটা প্রোগ্রাম দেখবো, ওইটা ওই গত পর্বের মতোই। এবং জাস্ট এখানে মূলত ব্যাপারটা হচ্ছে তুমি আসলে কোনো একটা সাল লিপ ইয়ার কিনা সেটা তোমাকে আগে বোঝার ক্ষমতাটা থাকতে হবে। যদি সেটা বুঝো তাহলে তুমি প্রোগ্রামটা বানাইতে পারবে। আচ্ছা, একটু তোমাদেরকে এখানে একটু বলে রাখি, আমি কোনো একটা সাল লিপ ইয়ার কিনা সেটা আমরা কীভাবে বুঝি এটা কিন্তু তোমাদেরকে আমিও অ্যালগরিদম ফ্লোচার্টের মধ্যে বলেছি, তাও একটু সংক্ষেপে আরেকবার বলি। এই যে অ্যালগরিদমটা দেখলে বুঝতে পারবা। প্রথমে যে কোনো সালকে তুমি দেখবে যে 400 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি 400 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সালটা লিপ ইয়ার হবে। যেমন 2000 সাল, 2400 সাল, 2800 সাল, এগুলোকে কিন্তু 400 দিয়ে ভাগ করা যায়। কেমন এই 1600, 2000, তারপরে আসবে হচ্ছে কত 2400, তারপরে হচ্ছে 2800 সাল, 3200 সাল, এগুলো লিপ ইয়ার হয় ডিরেক্ট। এখন কেন 400? আমরা তো নর্মালি 4-এর নিয়মটা জানি। 4-এর নিয়মটার মূলত কারণটা মানে পেজটা লাগছে এই জায়গায়, কোনো সালকে 400 দিয়ে ভাগ করা যায় না কিন্তু 100 দিয়ে ভাগ করা যায়, এমন সালগুলো কিন্তু আবার লিপ ইয়ার হয় না। একটা উদাহরণ দিই, 2100 সাল, 2200 সাল, 2300 সাল, যেমন এখন চলতেছে কত 2022, 2023, 24, 2098, 99, এরপরে 2100 আসবে। ওই 2100 সাল কিন্তু লিপ ইয়ার হবে না। স্বাভাবিকভাবে মনে হয় যে না 2100কে তো 4 দিয়ে ভাগ করা যায়, লিপ ইয়ার হবে না, ওটা লিপ ইয়ার হয় না। মানে কোনো সালকে 400 দিয়ে ভাগ করা যায় না কিন্তু 100 দিয়ে ভাগ করা যায়। শর্তটা আবার শুনো, 400 দিয়ে ভাগ করা যায় না কিন্তু 100 দিয়ে ভাগ করা যায়, ওই সালগুলো লিপ ইয়ার হবে না। আর মনে করো যে 400 দিয়ে ভাগ করতে পারলাম না, 100 দিয়ে ভাগ করতে পারলাম না, তখন আমরা ওই 4-এর নিয়মটা ফলো করি যে 4 দিয়ে ভাগ করা গেলে লিপ ইয়ার, আর 4 দিয়ে ভাগ করা না গেলে লিপ ইয়ার না। ওকে, তো এখন এই কাজটাকে আমি কম্পিউটারে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় কীভাবে লিখি সেই জিনিসটা দেখো। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ওই কোন সালটা লিপ ইয়ার জানতে চাচ্ছি ইউজার, সেটা আমরা প্রথমে ইউজার থেকে জেনে নেব। তো সেটার জন্য আমাদের তো প্রথমে একটা ভেরিয়েবল লাগবে যেখানে মানটা রাখবো, সেজন্য আমি ইন্টিজার নিচ্ছি। কেন ইন্টিজার নিচ্ছি? সাল তো কখনো ভগ্নাংশ হয় না, সাল সবসময় পূর্ণ সংখ্যা, এই জন্য আমি ইন্টিজার নিলাম এবং আমি ওই ভেরিয়েবলের নামে দিলাম হচ্ছে ইয়ার। এরপরে মেইন ফাংশনটা শুরু করছি। আমি যে কাজটা করব প্রথমে হচ্ছে ইউজারকে একটা মেসেজ দিব, ডাবল কোটেশন এবং বাইরে সেমিকোলন। আমি প্রথমে দিচ্ছি হচ্ছে এন্টার দ্য ইয়ার, অথবা এন্টার না লিখি ইনপুট লিখি, ইনপুট দ্য ইয়ার। এই মেসেজটা দেখার পরে ইউজার কী করবে, আমাকে ওই সালটা লিখে ইনপুট দিবে। আমার কাজ হচ্ছে যে ওইটাকে তখন আমার এই যে ভেরিয়েবলের মধ্যে সেভ করা। কীভাবে করবো, যেহেতু একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, তাহলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে %d, আর ডাবল কোটেশনের বাইরে একটা কমা দিয়ে আমি অ্যান্ড লিখে ওই ভেরিয়েবলের নাম লিখবো। আমার ভেরিয়েবলের নাম হচ্ছে ইয়ার। তার মানে ইউজার আমাকে যেই সংখ্যাটা ইনপুট দিবে, যেই সালটা ইনপুট দিবে, সেটা আমরা স্ক্রিনে ফাংশন ব্যবহার করে ইনপুট নিলাম এবং সেটাকে ইয়ার নামে ভেরিয়েবলের মধ্যে সেভ করলাম। এবার আমরা এসে ডিরেক্ট শর্তগুলো অ্যাপ্লাই করা শুরু করব। তাহলে প্রথম শর্তটা কি দেখো, ইফ আমরা যে কাজটা করব, ইফ ইয়ারকে 400 দিয়ে ভাগ কোনো সংখ্যাকে অন্য একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা সেটা বোঝার সুবিধা কি, সহজ উপায় কি, এটা একটু তোমাদেরকে ম্যাথমেটিক্যালি বুঝতে হবে।
কোন একটা সালকে 400 দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? যদি ওই সালকে 400 দিয়ে ভাগ করার পরে তার ভাগশেষ শূন্য আসে, মানে কোনো একটা সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ শূন্য না আসে, কোনো একটা কিছু ভাগশেষ হয়, তার মানে তো ভাগ করা যাচ্ছে না দেখেই একটা ভাগশেষ চলে আসছে, নিঃশেষে ভাগ হয়নি। আর যদি ভাগশেষ শূন্য আসে, তার মানে ভাগটা নিঃশেষ হয়ে গেছে, কোনো কিছু অবশিষ্ট নাই, তার মানে ভাগ করা যায়। তাহলে আমরা ইয়ারকে 400 দিয়ে ভাগ করে তার ভাগফলটা কত সেটা আমরা বের করব। এখন ভাগশেষ কেমনে বের করে? ওই যে পার্সেন্ট সাইনটা ব্যবহার করে আমরা ভাগশেষ বের করি। তোমাদেরকে এটা কিন্তু জোড় বিজোড়ের ওই প্রোগ্রামের মধ্যে দেখিয়েছি। এই লাইনটার অর্থ কি দাঁড়ায় তাহলে? ইয়ারকে 400 দিয়ে ভাগ করার পরে যে ভাগশেষটা আসে সেটা কত। তো আমি এটাকে 0-এর সাথে তুলনা করছি, এটা কি 0 কিনা। আমি এখানে লিখব যদি হয় তাহলে আমি প্রিন্ট করে দিব %d ইফ লিপ ইয়ার। % এর এখানে কার মান বসাতে চাচ্ছি? ইয়ারের মান বসাতে চাচ্ছি। দেখো, যদি যে সালটা আমাকে ইনপুট দেওয়া হয়েছে তাকে 400 দিয়ে ভাগ করার পরে ভাগশেষটা শূন্য আসে, এর অর্থ দাঁড়ায় ওই সালকে 400 দিয়ে ভাগ করা যায় নিঃশেষে। এবং 400 দিয়ে যদি কোনো সালকে ভাগ করা যায় তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? সিদ্ধান্তটা হচ্ছে ওই সালটা লিপ ইয়ার। তাই আমি বলে দিচ্ছি ওই সাল ইজ লিপ ইয়ার। % এর এখানে কার মান বসবে? ওই যে ইয়ার ভেরিয়েবলের মানটা বসবে, তার মানে ওই সালটা ইজ লিপ ইয়ার। এই মেসেজটা আমাকে দেখাবে। ওকে, এবার আমি এলসিফ দিচ্ছি। এলসিফ দিয়ে এখানে আমি আরেকটা শর্ত দিচ্ছি, সেটা হচ্ছে এলসিফ যদি মনে করো যে এটা কখন আসবে, 400 দিয়ে ভাগ করা যাচ্ছে না, না গেলে এই জায়গায় আসবে। এখানে এসে আবার আমি চেক করব ইফ ইয়ার, ওই যে কি বলে, ইফ ইয়ার %100 ইকুয়ালস টু 0, তাহলে আমরা যে শর্তটা এখানে দিতে পারি সেটা হচ্ছে %d is not leap year। ওকে, আচ্ছা, এখন এখানে কি শর্তটা দিয়েছি এটা একটু দেখো। এটা হচ্ছে আচ্ছা, এখানে আমরা যে শর্তটা লিখেছি সেটা হচ্ছে সালকে 100 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ শূন্য আসে, ভাগশেষ কখন শূন্য আসে? মানে ভাগ করা যাচ্ছে, ভাগ করা গেলে তো ভাগশেষ শূন্য আসে, তার মানে সালকে 100 দিয়ে ভাগ করা গেলে সেটা লিপ ইয়ার হবে না। এই শর্তটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ডিরেক্ট কিন্তু কাউকে গিয়ে কথা বলবে না কোনো সালকে 100 দিয়ে ভাগ করতে পারলে সেটা লিপ ইয়ার না। এখানে শর্তটা হচ্ছে প্রথমে 400 দিয়ে দেখতে হবে, যদি 400 দিয়ে ভাগ করা না যায় কিন্তু 100 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সালটা কিন্তু লিপ ইয়ার হবে না। আচ্ছা, এখন এই শর্তটা যদি না মিলে এরপরে আইসা আমি দেখব যে এলসিফ, আমি আরেকটা শর্ত দিচ্ছি, এখানে লিখছি ইয়ার %4 ইকুয়াল টু 0, তাহলে আমি যে কাজটা করব প্রিন্ট এফ %d is leap year। আচ্ছা, এখানে তো দুই পাশে যে ডাবল কোটেশন দিতে হয়, এটা কে দিবে? এই যে প্রথম একটা ভুল করলাম। আচ্ছা, এখানে যে %d লিখছি এখানে বাইরে কার মান বসবে? ভেরিয়েবলের, এটা তো লিখি নাই, বাইরে বসবে হচ্ছে ইয়ারের মান। এখানেও বা ইয়ার লিখে, তার মানে এই জায়গায় ইয়ার মানটা বসবে। আচ্ছা, এই শর্তটাও যদি না হয় তাহলে আমি জাস্ট বলে দিব ডিরেক্ট, আর কোনো কিছু দেখতে হবে না, এই যে এটা এই সালটা লিপ ইয়ার না। আচ্ছা, আমি আবার তোমাদেরকে প্রথম থেকে দেখাই। আমি বোধহয় একটু কঠিন করে এই প্রোগ্রামটা লিখেছি, এটা আরও সহজ করে লেখা যেত, এটা আমার অদক্ষতা, তোমাদের কোনো দোষ নেই। আচ্ছা, আমরা আগে দেখি এতটুকু করি, এরপরে এটাকে সহজভাবে লেখার ট্রাই করব। আমরা
প্রথমে কি করলাম, সালটাকে ইনপুট নিয়ে নিলাম, এতটুকু তোমাদেরকে কিন্তু বুঝতে হবে, সেই শুরু থেকে এই কাজটা দেখাচ্ছি, এটা না বুঝলে তো হবে না। সালটাকে ইনপুট নিলাম এবং ইয়ার ভেরিয়েবলের মধ্যে রেখেছি। আমি প্রথমে চেক করতেছি ওই সালটাকে কি 400 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি 400 দিয়ে ভাগ করা যায় তাহলে আমি ডিরেক্ট বলে দিব সালটা লিপ ইয়ার। তো 400 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে আমি দ্বিতীয় শর্তের মধ্যে যাব। এলসিএফ লেখার অর্থ হচ্ছে কি, প্রথম শর্তটা যদি সত্যি হয় তাহলে সে এটা করেই বের হয়ে চলে আসবে, এই প্রোগ্রামে তার কাজ নেই। যদি প্রথম শর্তটা না হয় এবার সে দ্বিতীয় শর্তের মধ্যে আসবে। দ্বিতীয় শর্তের মধ্যে এসে সে দেখতেছে যে সালকে 100 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি 100 দিয়ে ভাগ করা যায় তাহলে আবার এটা কিন্তু লিপ ইয়ার হবে না। যদি এই শর্তটাও যদি মিথ্যে হয় তখন সে তৃতীয় নম্বর শর্তে আসবে। তৃতীয় নম্বর শর্তে এসে সে আবার দেখছে ওই সালটাকে কি 4 দিয়ে ভাগ করা যায় কিনা। যদি 4 দিয়ে ভাগ করা যায় তখন আবার সালটা লিপ ইয়ার হবে। যদি তাও না হয় তাহলে সালটা লিপ ইয়ার হবে না। আমি একটু উদাহরণ দিচ্ছি। কথার কথা, আমার সালটা হচ্ছে 2400 সাল, তাহলে সে এই যে 2400কে কিন্তু 400 দিয়ে ভাগ করা যায়, এই যে 6 হবে, মানে 6 400 2400 হয়। তাহলে প্রথম শর্তটা সত্যি হচ্ছে, তাহলে বলে দিবে যে 2400 সাল ইজ লিপ ইয়ার, এরপরে প্রোগ্রাম শেষ। এখন ধরো আমি দিলাম হচ্ছে 2500 সাল, 25 বা 2100 সাল, তাহলে 2100 সালকে 400 দিয়ে ভাগ করা যায় না। যেহেতু যাওয়া করা যায় না তাই সে দ্বিতীয় শর্তের মধ্যে আসে। দ্বিতীয় শর্তের মধ্যে এসে দেখবে যে 400 দিয়ে ভাগ করতে পারেনি কিন্তু 100 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সালটা কিন্তু আবার লিপ ইয়ার হবে না। 2100 সাল ইজ নট লিপ ইয়ার, মেসেজ উঠবে কিন্তু ইজ নট লিপ ইয়ার। দেখছো এখানে কিন্তু ইজ নট লিখছি। ওকে, এখন মনে করো যে এটাও হলো না। কেমন? মনে করো যে আমি সালটা দিয়েছিলাম হচ্ছে এই যে 2000 কত 20 সাল। 2020 সাল হলে তাহলে এবার ওইটাকে 400 দিয়ে ভাগ করা যায় না, 100 দিয়ে ভাগ করা যায় না, তখন সে তৃতীয় নম্বর শর্তে আসবে। তৃতীয় নম্বর শর্তে এসে দেখবে যে 2020কে 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে 400 দিয়েও যায় না, 100 দিয়েও যায় না, কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সালটা আবার লিপ ইয়ার হবে। তাহলে লেখা উঠবে 2020 ইজ লিপ ইয়ার। এবার মনে করে এমন একটা সংখ্যা দিলাম, সাপোজ 2022 সাল বা 23 সাল। 2023 সালকে 400 দিয়ে ভাগ করা যায় না, 2023 সালকে 100 দিয়ে ভাগ করা যায় না, 2023 সালকে 4 দিয়ে ভাগ করা যায় না। এগুলো কোনোটাই যখন যায় না তখন সে ডিরেক্ট বলে দিবে এই সালটা লিপ ইয়ার না, ইজ নট লিপ ইয়ার। আমি টেস্ট করব এখন এই প্রোগ্রামটা। প্রথমে দেখো আমরা একটা প্রোগ্রাম দিচ্ছি হচ্ছে এরকম 2400 সাল লিপ ইয়ার। আবার রান করি, এবার দিচ্ছি 2100 সাল। 2100 সাল কিন্তু লিপ ইয়ার না, ঠিক আছে, এই যে লেখা আসছে 2100 ইজ নট লিপ ইয়ার। ওকে, এবার আমি মনে করো যে 2024 সাল, 2024 সাল কিন্তু লিপ ইয়ার হবে। ওকে, এবার আমি চেক করি 2022 সাল, এবছর 2022 সাল কিন্তু লিপ ইয়ার না। তার মানে আমাদের প্রোগ্রামটা কিন্তু সঠিকভাবেই কাজ করতেছে। তো বন্ধুরা, আমি আশা করছি কোনো একটা সাল লিপ ইয়ার কি না সেটা বের করার যে সি প্রোগ্রামটা, এটা তোমরা বুঝতে পেরেছো। এই প্রোগ্রামটাকে কিন্তু আরও সংক্ষেপে করা যায়, বাট আমি সেটা করছি না। না করার একটা কারণ হচ্ছে আমি চাচ্ছি না যে তোমাদের মাথায় এই জিনিসটাকে আরও ছোট করে ফেলে ঢুকাইতে, তখন ওই শর্তগুলো বুঝতে তোমাদের আরেকটু বেশি প্রবলেম হবে। প্রোগ্রাম যত ছোট হবে, মানে প্রোগ্রামকে আমি যত ছোট করে ফেলবো তত এক লাইনের মধ্যে অনেকগুলো শর্ত লেখা শুরু করবো। আমি এখানে চাইলে কিন্তু একসাথে 2-3টে শর্ত অ্যাপ্লাই করতে পারতাম, সেটা করলে প্রোগ্রাম ছোট হয়ে যাবে, কিন্তু তোমাদের হয়তো বা বুঝতে সমস্যা হতে পারে। সেই জন্য আমি এই প্রোগ্রামটা ছোট করিনি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য, তোমাদের ব্রেনকে একটু গেম খেলানোর জন্য আমি একটা লাইন এখানে তোমাদেরকে দেখাই। দেখো, আচ্ছা না, এটা আমি এখন দিব না এখানে, এটা দিলে তোমাদের মাথায় এখন প্যাচ লেগে যাবে। এটা তোমাদের যদি অনুরোধ, তোমরা যদি মনে করো যে জিনিসটা বুঝে এবং তোমাদের যদি ইন্টারেস্ট ফিল হয় যে ভাই এটাকে আর কীভাবে ছোটো করা যায়, তাহলে এটা আমি তোমাদেরকে আরেকটা ভিডিওতে আলাদাভাবে তোমাদেরকে দেখাবো। তোমাদের ক্লাস না, এমনিতে তোমাদেরকে এটা দেখাই দিব। আপাতত তোমাদের পরীক্ষায় আসার জন্য এই যে যতটুকু দেখাইছি অতটুকু করলেই হবে। তো তোমরা একটা কাজ করো, আমি উপর দিয়ে একটা কমেন্ট করে দিই, সেটা হচ্ছে একটা কমেন্ট দিই, সি প্রোগ্রাম বানান কি হয়েছে, দূর হইলে হবে না, হলে সি প্রোগ্রাম ফর ফাইন্ডিং দ্য লিপ ইয়ার। ওকে, মানে কোনো একটা সাল লিপ ইয়ার কিনা সেটা বের করার একটা সি প্রোগ্রাম আমরা এখানে তৈরি করলাম। এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে হচ্ছে তোমাদের পরবর্তীতে যখন প্র্যাকটিস করবে এটা দেখে দেখে প্র্যাকটিস করলেই হবে।
তো বন্ধুরা আমি আশা করছি আজকের ভিডিওতে কোন একটা সাল লিপিয়ার কিনা সেটা বের করে যে সেই প্রোগ্রামটা এটা তোমরা বুঝতে পেরেছো। কারো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা। এছাড়াও আমাদের একটা ফেসবুকের গ্রুপ আছে HSC ICT প্র্যাকটিস রুম, সেখানে জয়েন করে সেখানে চাইলেও তোমরা যে কোনো সমস্যা পোস্ট করে আমাকে জানিয়ে দিতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা সবাই ধারাবাহিকভাবে দেখে তারপরে এই ভিডিওগুলো দেখবা। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো বিষয় শিখবো, সে নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।